أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العلي العظيم মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি নোয়াখালী সদর উপজেলায়। আমার ভ্রমণ পরিক্রমায় দেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে আপনাদেরকে উদ্যোক্তাদের সফলতার গল্প জানাই। সেই জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি, উদ্যোক্তাদের সফলতার গল্পগুলো আমি জেনেছি, আপনাদেরকে জানার চেষ্টা করছি। নোয়াখালীতে এই প্রথমবার আসলাম একজন উদ্যোক্তার খোঁজে। তিনি হচ্ছেন হাফেজ নজরুল ইসলাম ভাই। তিনি একজন কোরআনের হাফেজ। তিনি পরিকল্পনা করেছেন যে মুরগি পালনে আসবেন। আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গে বেশিরভাগ মুরগি পালন হয়, কিন্তু এই যে নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এই সাইডগুলোতে কম পরিমাণ মুরগি পালন। এই জায়গাগুলোতে তিনি বাণিজ্যিকভাবে মুরগি লালন পালনের উদ্যোগ নিয়েছেন এবং এটি বিগত 5 বছর যাবত করে যাচ্ছেন। এখানে যে মুরগিটি পালন হচ্ছে সেটি হচ্ছে ফার্মি জাতের মুরগি। আপনারা জানেন মিশরের এই জাতটি অধিক পরিমাণে ডিম উৎপাদনের জন্য লালন পালন করা হয়ে থাকে। সারা দেশে খামারিরা এই ফার্মি জাতের মুরগি লালন পালন করে বেশ স্বাবলম্বী হচ্ছে। তেমনি উদ্যোক্তা নজরুল ইসলাম ভাইও এই মুরগি পালনে স্বাবলম্বী হচ্ছে। এটি তার বাসা, একবারে গ্রামের বাসা হলেও তিনি যে খামারটি গড়ে তুলেছেন সুন্দর, পরিকল্পিত এবং আধুনিক। তিনি সরকারিভাবে হাঁস মুরগির যে বাচ্চা উৎপাদন করা হয় বা প্রোডাকশন হয়, সেই বাচ্চা নিয়ে এসে এখানে ব্রুডিং করান, সেটাকে একটা পর্যায়ে নিয়ে এসে দেশের উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছেন। আমরা সেই উদ্যোক্তা নজরুল ইসলামের গল্প আপনাদেরকে জানার চেষ্টা করব। সেই সাথে তিনি কেন মুরগি পালনে আসছেন, এটি করে তিনি কতটা স্বাবলম্বী হচ্ছে, কোথায় কোথায় এই বাচ্চাগুলো যাচ্ছে, তার এখান থেকে সে বিষয়গুলো জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। আমরা আজকে নজরুল ইসলামের সফলতার গল্প আপনাদেরকে জানার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। নজরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার খামারে এসে তো খুবই ভালো লাগলো। আপনাদের নোয়াখালীতে এর আগে আমি আসি এই প্রথমবার। যে উদ্দেশ্যে আসা, আপনার আমি খামার দেখেছি ভিডিওতে, জি, একটু খামার জগতে আসার গল্প জানতে চাই। আমি এই সাইটে আসছি ঘুরতে, তো মনে হলো যে আপনার সফলতার গল্পটা যদি দর্শকদের জানাতে পারি। এদিকে সচরাচর সাধারণত ব্রয়লার বা সোনালী মুরগিগুলো দেখা যায়। তো ডিম উৎপাদনের জন্য সাধারণত মুরগি আমাদের এদিকে কম, তো প্রচুর পরিমাণে ডিমের চাহিদা রয়েছে এলাকা ভিত্তিক দেশি মুরগির ডিমের মতো। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, তার পাশাপাশি একটা মসজিদে জব করতাম, অর্থাৎ ইমামতি করতাম। তো সেখান থেকে হচ্ছে যে আমি শুরুতে 100 পিস মুরগি দিয়ে ফার্মিটি স্টার্ট করি। আপনার ভিডিওগুলো নিয়মিত দেখতাম, সেখান থেকে আসা আমার পথ চলা। ফার্মি একটি আলোড়ন সৃষ্টিকারী মুরগি, ভালো ডিম দিয়ে থাকে, এই জন্য আমি ফার্মিটা বেছে নিয়েছি। এবং মুরগিগুলো দেখতে অনেকটা সুন্দর দেখা যেত এবং ডিমের পার্সেন্টেজটাও মাশাআল্লাহ অন্যান্য মুরগির তুলনায় অনেক বেশি। তা আমি 100 পিস বাচ্চা যে আমি 2000 টাকা দিয়ে ক্রয় করি, তাও সেটা আপনাদের প্রায় ঢাকা থেকে ক্রয় করি এবং 1000 টাকার আরও আনুষঙ্গিক খাদ্যর পাত্র প্রায় 3000 টাকা দিয়ে স্টার্ট করি। তখন কিন্তু আমার ঘর ছিল না, থাকার ঘরে মুরগি রাখতাম। আপনি যেখানে থাকতেন সেখানে মুরগি? হ্যাঁ, এক রুমে আমি থাকতাম আর পাশের রুমে মুরগি থাকতো। পরবর্তীতে এত বিশাল বড় শেড কবে করলেন? এখানে যে শেড আছে এবং জায়গা আছে পুরো ভরাট করা, 10 থেকে 15 লাখ টাকা ইনভেস্ট সব আমার এই ফার্মের আয় দিয়ে হয়েছে। বাণিজ্যিক শেডটা করছে প্রায় 3 বছর মতো হয়েছে। 3 বছর? জি। আর আপনার খামার শুরুটা কত বছর হলো? আর শুরুটা প্রায় 5 বছর হয়েছে। 100 মুরগি থেকে পর্যায়ক্রমে আপনি 3000 টাকা ইনভেস্ট করে আপনি বলছেন যে এখানে 10-15 লাখ টাকার এখন খামার জমি জমা সব করে ফেলছেন। এটা আসলে কিভাবে সম্ভব, কিভাবে করলেন? বাংলাদেশে হচ্ছে যে প্রচুর পরিমাণে ফার্মি মুরগি চাহিদা রয়েছে। আমি মনে করি যে আমার কাছে এখন যে পরিমাণ অর্ডার আছে, আমার যে শেড আছে সেটা কিন্তু আমার হবে না, আমার আরও শেড জায়গা বাড়ানো দরকার। বাচ্চা এবং ডিম খুবই চাহিদা বেশি এবং 1 মাস 15 দিন বয়সী বাচ্চা বেশিরভাগ গ্রাহক আমার কাছে সংগ্রহ করার জন্য ফোন দেয়। 2টা প্রফিট থাকে।
থাকে। একটা হচ্ছে যে আমি অল্প জায়গায় বেশি মুরগি লালন পালন করতেছি। আমি যদি একটা সেটার মধ্যে বড় মুরগি লালন পালন সেক্ষেত্রে আমি 500 করতে পারবো, ছোট বাচ্চা পালন করলে আমি 5000 করতে পারবো। তো এইটা আমার একটা প্লাস পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি একটা নতুন উদ্যোক্তা যে একটা হেল্পফুল কাজ করতেছি, সেটা হচ্ছে যে ছোট বাচ্চা দিয়ে বোর্ডিং করাটা অনেকটা কঠিন, নতুনরা শুরু করতে পারে না। তার জন্য আমি 1 মাস বয়সী বাচ্চাগুলো বেছে নিয়েছি এবং 1 মাস বোর্ডিং করে এই বাচ্চাগুলো আমি মার্কেটিং বাজারজাত করতেছি। এখন বাণিজ্যিকভাবে আমার যে 2টা সেট আছে ভাই, এখানে ভাই 5000 মুরগির মতো ধরা যায়। তো এখনো ভাই এই সেটা আমার 4000 পিস আছে, আর পাশের সেটা ভাই 500 পিস আছে। টোটালি এখনো 4500 মুরগি আছে। আচ্ছা, আর বাচ্চাটা ফুটান কোথায় বা পান কোথায়? আমাদের যে সরকারি হ্যাচারি আছে এবং হচ্ছে যে আমাদের লোকাল হ্যাচারি আছে, আমরা সব খামারে একসাথে সেখানে ডিম দিয়ে আবার সেখান থেকে বাচ্চা আমরা নিজেরাই সংগ্রহ করি। আপনাদের ডিম ওখানে দেন, দেওয়ার পরে বাচ্চা নিয়ে নেন? জি। যেহেতু আপনি বাচ্চাগুলো নিয়ে এসে বোর্ডিং করে বিক্রি করে দিচ্ছেন, তাহলে বোর্ডিং এর পার্টটা কি রকম বা এখানে কি কি করণীয় থাকে? ব্রুডিং বাচ্চার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্রুডিং করতে পারেন তাহলে আপনি সফলতার এক ধাপ এগিয়ে গেলেন। আপনি যদি ব্রুডিং এ কোনো মিস্টেক করেন তাহলে সেই বাচ্চাতে আপনার ডিম উৎপাদনও কম থাকবে, মাংসের জন্য করলে মাংস উৎপাদনও কম থাকবে। ব্রুডিং এ ভালো দিকগুলো যদি আপনি কেয়ারফুল করেন তাহলে আছে যে আপনি খামার করে খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। বোর্ডিংটা কিভাবে করতেছেন আপনি? ব্রুডিংটা সাধারণত আমি করতেছি শীতকাল, যেহেতু ফার্মি মুরগিগুলো সাধারণত ঠান্ডা আক্রান্ত হয়, অর্থাৎ শীতটা বেশি লাগে, গরমটা খুবই কম লাগে। গরমের সিজনে এগুলো থেকে আলাদা ফ্যান বা ঠান্ডার কোনো ব্যবস্থা করতে হয় না এবং শীতের সময় কিন্তু একটু বেশি তাপের প্রয়োজন হয়। তার জন্য আমরা ব্যাকআপ হিসাবে গ্যাস রাখি এবং কারেন্ট চলে যায় আমরা কিন্তু গ্যাস ব্যবহার করি। আর শীতের সময় আমরা এগুলোকে 20 থেকে 22 দিন বোর্ডিং করি। গরমের সময় এগুলোকে আমরা 15 দিন বোর্ডিং করলে বা 12 দিন বললে হয়ে যায়। এই সময়টাতে কি খাওয়ান? শুরু থেকে 4 থেকে 2 মাস পর্যন্ত আমরা স্টার্টার ফিড, যেটা গুঁড়া ফিডটা খাবে ওই ফিডটাই খাওয়াই। যেহেতু আমি বাণিজ্যিক আকারে করি এই জন্য হচ্ছে যে আমার একটা ফিডের উপর নির্ভরশীল। মোরগ মুরগি একসাথে দেখেছি। এই 1 মাসেরটা এখন কি হবে? 1 মাসের গুলো সাধারণত আমার এখান থেকে সেল হয়ে যাবে। এখানে অনেকগুলো বাচ্চা দেখতেছেন, এগুলো অনেকেই অর্ডার আছে। অনেকে আমার 15 দিন আগে বা 1 মাস আগে বুকিং দিয়ে রাখেন যে আমার অমুক তারিখে 100 বাচ্চা বা 200 500 বাচ্চা দিন। তাদের জন্য হচ্ছে এই বাচ্চাগুলো ব্রুডিং করা। লস করেছেন মুরগি পালনে? শুরুতে লস হয় না, মাঝে একটা রোগ দেখা দিয়েছিল, একটা রোগে আমার অনেকগুলো মুরগি মারা গেছে। সেখান থেকে আর হয় না, এটা তো প্রায় 3 বছর আগের কথা। কি কারণে মারা গিয়েছিল? সেটা আমার ঠান্ডা আক্রান্ত হয়ে মুরগি রানী খেতে সমস্যা কি হয়েছে। পরিমাণ মুরগি মারা গেছে? তাও প্রায় 1000 খানিক মুরগি, লক্ষাধিক টাকার মুরগি মারা গেছে। এখন অনেকে আমাকে বলেন যে ভাই আমার তো অভিজ্ঞতা না, আমি কিভাবে করবো? এখন আপনি না করলে কি অভিজ্ঞতা আসবে? অবশ্যই আপনাকে শুরু করতে হবে। 220 500 পিস দিয়ে শুরু করতে করতে আপনার অভিজ্ঞতা আসবে। তো আমি শুরুতে অনেকটা হোঁচট খেয়েছিলাম, বোর্ডিং এ বাচ্চা মারা যেত। এখন যদি আমি 5000 বাচ্চা বোর্ডিং করি, হয়তো আমার 2 থেকে 5টা 10টা বাচ্চা মারা যাবে, একটা এর বেশি একটা যাবে না। এবং 5 মাস পালন করলেও তাও যাবে না, কারণ আমি এখন বোর্ডিং এ কি কি রোগ বালাই হয়, কি কি পদক্ষেপ নিতে হয় এগুলো কিন্তু আমি বুঝে গেছি। তো নতুন উদ্যোক্তারা হচ্ছে যে আপনারা শুরু করলে হচ্ছে এগুলোর লাভ লস এবং এগুলো কিভাবে বোর্ডিং করতে হয় এগুলো আপনি জানতে পারবেন। শুরু না করলে তো আর এগুলো তো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। যে মুরগি যেটার জন্য বেটার আপনি সেটাকে সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে যে ফার্মে যদি আপনি মাংস উৎপাদনের জন্য করেন কখনো লাভবান হতে পারবেন না, আর ব্রয়লার যদি আপনি ডিম উৎপাদনের জন্য করেন লাভবান হতে পারবেন না। এগুলো হচ্ছে যে মাংসের জন্য। নজরুল ভাই, আপনি তো কোরআনের হাফেজ, আপনি যে পড়াশোনা শেষ করেছেন, হাফেজ শেষ করেছেন, আবার হচ্ছে অন্য লাইনে পড়াশোনা করতেছেন, মুরগি পালনে আসার সময় পারিবারিকভাবে কোনো বাধার সম্মুখীন হয়েছেন? তা তো অবশ্যই, পারিবারিক থেকে আমি যখন শুরু করছিলাম তখন কিন্তু কেউ সাপোর্ট দেয়নি। এখন আলহামদুলিল্লাহ সবাই কাজ করতেছে। সকাল থেকে সন্ধ্যা কি কি করণীয়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টা এগুলো 3 বার খানা এবং 3 বার পানি দিতে হয়। আর মাঝে মধ্যে হচ্ছে যাই দুর্বল বাচ্চা থাকলে ওগুলোকে দেখভাল করতে হয় এবং অসুস্থ বা দুর্বল হয়েছে এরকম বাচ্চাগুলো আলাদা রাখতে হয়, আলাদা জায়গায় এগুলোকে তাপ দিতে হয়। এবং পাশাপাশি হচ্ছে যাই মুরগির আলোক ব্যবস্থাপনা, কোন মুরগিটা খাবার পাইলো পানি পাইলো না এগুলো একটু দেখভাল করা লাগে। জানার সুবিধা একটু যদি বলতেন, আসলে কি পরিমাণ বাচ্চা করা যায় প্রতি মাসে এবং হচ্ছে এখান থেকে প্রফিটের মার্জিনটা কেমন থাকে? প্রফিটের মার্জিনটা যেটা বাচ্চার উৎপাদনের উপর ভিত্তি করে প্রফিটটা হয়। তো এখন কোনো মাসে হয়তো দেখা যায় আমি 10,000 বাচ্চা বিক্রি হয়েছে আমার এখান থেকে, আবার কোনো মাস থেকে 5,000 বাচ্চা হয়েছে। তো এবার মোটামুটি আমার যে ইনকামটা হয় এটা আমার ফ্যামিলি খরচ বা নিজের খরচ বাদ দিয়ে আরো কিছু টাকা থাকে মোটামুটি। আচ্ছা, খামারটি গড়ে তুলছেন একবারে খোলামেলা জায়গায়, যেমনটা একটা আদর্শ খামারে হয়ে থাকে। একটা পুকুর রয়েছে, পাশে শেড, এবং শেডটাও খুব সুন্দর, কিছু হাঁস, কিছু সবজি, সবকিছু রয়েছে আপনার এখানে। আমি হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কিন্তু জমিটা ক্রয় করেছিলাম ফার্মিং এর জন্য, আসলে বাড়ি বা এরকম করার জন্য না। ওইদিকে প্রচুর আমার জায়গা আছে, তো আমি এগুলো সেটা আরো বাড়ানোর চেষ্টা করতেছি। এই মুরগি থেকে আরো শেড বাড়বে ইনশাআল্লাহ। এখানে তো অনেক ইনভেস্ট আছে। জি জি। কি পরিমাণ ইনভেস্ট করা আছে? প্রায় 15 লাখ টাকার মতো। 3000 টাকার বিজনেস এখন কি পরিমাণ অর্থে দাঁড়িয়েছে? এখনো আমার মুরগির খামার বাদ দিলে আমার 15 লাখ টাকা ইনভেস্ট, এবং এখানে যে আমার 4,500 5,000 মুরগি আছে, এখানে 4 থেকে 5 লাখ টাকার মুরগি আছে। আগামীতে হয়তো একটা বড় রূপ ধারণ করবে ইনশাআল্লাহ। যেহেতু এই অঞ্চলগুলোতে ফার্মি মুরগিটা কম, এই অঞ্চলে যারা খামার করতে চায় বা উদ্বুদ্ধ হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে? এই অঞ্চলে হচ্ছে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি উদ্যোক্তা তৈরি করার জন্য। আমার পাশাপাশি এমন হচ্ছে আমি অনেকের ফার্মে গিয়ে সাজেশন দিচ্ছি, নিজে যতটুকু জানি অতটুকু মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি। আর পাশাপাশি হচ্ছে যাই ফার্মে মুরগি আপনি কিন্তু ঘরের অর্থাৎ ফ্যামিলির মাংস বা ডিমের চাহিদার জন্য আপনি 10 পিস দিয়ে হলো বা 100 পিস 50 পিস দিয়ে এটা কিন্তু শুরু করতে পারেন। প্রাণী সম্পদের দপ্তর রয়েছে, সেখান থেকে কোনো সাপোর্ট পাচ্ছেন কিনা? সেখান থেকে সাপোর্ট হচ্ছে যে ওনারা হচ্ছে
হচ্ছে যে সাধারণত ভ্যাকসিনগুলো এরকম ভাবে পাওয়া যায় না। তো যেহেতু আমি খামার করি, আমার মোটামুটি চিনি, তো এই জন্য হচ্ছে যে প্রতি মাসে আমার শিডিউল অনুযায়ী যে আমার বাচ্চা ফুটবো অমুক তারিখে আমার এত ডোজ ভ্যাকসিন, ওরা কিন্তু ভ্যাকসিন দিয়ে আমাকে সহযোগিতা করতেছে। আচ্ছা, আমরা দেখি যে আমাদের দেশে যে বড় সমস্যার সম্মুখীন হয় খামারিরা, একদিক থেকে খাদ্যের দাম অনেক বেশি, দ্বিতীয়ত হচ্ছে উৎপাদিত যে মুরগি বা বাচ্চা ডিম সেটার দাম অনেক কম পায়। সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আপনার হচ্ছে কি সরকারের কাছে কোনো দাবি দেওয়া রয়েছে? এইটার দাবি হচ্ছে যে আমি যখন ফার্মটা স্টার্ট করি তখন ডিম ছিল 9 টাকা পিস, আর তখন খাদ্যর বস্তা ছিল 1800 টাকা, এখন খাদ্যর বস্তা 3600 টাকা, ডিম হলো 12 টাকা। তাহলে সেক্ষেত্রে খাদ্য কিছু ডবল, ডিম কিন্তু তার 3 ভাগের 1 ভাগও বাড়েনি। তো 9 টাকা থেকে 12 টাকা ডিম হয়েছে, কিন্তু খাদ্য বাড়ছে 1800 থেকে 3600 টাকা। তো প্রশাসন দৃষ্টি আকর্ষণ করা দরকার, কারণ হচ্ছে যে খামারিরা যদি মাংসের রেটটা নির্ধারণ করে তাহলে খাদ্যর রেটটা কে নির্ধারণ করবে? খাদ্য রেটটা কিন্তু খামারিরা নির্ধারণ করে না, খাদ্য কোম্পানিরা নির্ধারণ করে, আর মাংস রেটটাও কিন্তু তারা নির্ধারণ করে। প্রশাসনের উচিত এটা নির্দিষ্ট একটা রেট দেওয়া প্রতিদিনের, মাংসের দাম এত এবং হচ্ছে যে খাদ্যের দাম এত। আগামীতে কি স্বপ্ন এই খামার নিয়ে? এই খামার নিয়ে হচ্ছে যে আমি চিন্তা করতেছি আমার যেহেতু জায়গা আছে আরও বাড়াবো, এবং পাশাপাশি একটা ট্রেনিং সেন্টার করবো, যে যেখান থেকে আমার এখান থেকে কিন্তু ঢাকা থেকে মানুষ এসে রাত্রে একবেলা থেকেও কিন্তু মুরগি নিয়ে গেছে, এরকম ইয়ে আছে। তো আমি চিন্তা করছি যে এমন একটা জায়গা করবো যে মানুষ 10-12 জন আসলে থাকতে পারে, এবং সেখান থেকে আমি যতটুকু জানি তাদেরকে অতটুকু হেল্প করে বুঝাই তারপরে তারা নিয়ে গেল। এখানে সুন্দর শেড ব্যবস্থা করেছেন, খাদ্য খাওয়াচ্ছেন, কি কি যত্ন নিচ্ছেন, এগুলো বিষয়ে আরেকটি পর্বে দর্শকদের জানার চেষ্টা করবো। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, এবং এই যে বয়সে নবীন হয়েও কৃষি সেক্টরে সে দেশের উন্নয়নে যে ভূমিকা রাখতেছেন, আমরা আশা করি এটি আগামীতে আরো ব্যাপক পরিসরে সম্প্রসারণ হবে। এসব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ থেকে কথা বললাম নজরুল ইসলাম ভাইয়ের সঙ্গে। তিনি একজন কোরআনের পাখি। আসলে আল্লাহ তাআলা সবাইকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন না, বা এই গুণটি আল্লাহ তাআলা দেন না। সবারই সৌভাগ্য হয় না কোরআনের হাফেজ হওয়ার। সেই সৌভাগ্যবান ব্যক্তি নজরুল ইসলাম ভাই, আমরা যার সাথে কথা বললাম এখনো পড়াশোনার লাইনে রয়েছেন, তার পাশাপাশি কৃষিতে নিজের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এই ফার্মি মুরগির খামার গড়ে তুলেছেন। আসলে আমরা দেখেছি বাংলাদেশে এখন বাণিজ্যিকভাবে ফার্মি মুরগির খামার করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে, অনেকে আবার লসের সম্মুখীন হয়েছে। এটি শুধুমাত্র তার ম্যানেজমেন্টের কারণে। তো আমরা তার ম্যানেজমেন্টের বিষয়ে আপনাদেরকে একটি পর্বের মাধ্যমে জানার চেষ্টা করব। আজকে আমরা জানলাম আসলে এটি করে তিনি কতটা স্বাবলম্বী হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল, এই সাইটের যেমন ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, এই চট্টগ্রাম সহ এই জেলাগুলোতে মুরগি পালনটা খুবই কম হয়। কিছু গবাদি পশুর খামার রয়েছে, সেই জায়গাতে তিনি এই খামারটি করে একদিক থেকে নিজে যেমন লাভবান হচ্ছেন, পাশাপাশি এখান থেকে যে বাচ্চা বোর্ডিং করতেছেন, এই বাচ্চা বোর্ডিং কিন্তু বাচ্চাটি খামারিদের হাতে তুলে দিয়ে অন্য এক খামারি ভাইকে সহায়তা করে যাচ্ছেন। এতে খামারিরা যেমনটা লাভবান হচ্ছেন, তিনিও কিন্তু এখানে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। দর্শক বন্ধুরা, এই ছিল ফার্মি মুরগি পালন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।